আমি মিথ্যাচার করে কথা বলি না। এখন আমাদের জামাত ইসলামের বন্ধুরা, আমাদের শিবিরের বন্ধুরা সত্য কথাগুলো শুনলেই দাও গালি, কারণ গালি দিলে আমি ভয় পেয়ে পরবর্তীতে টকশোতে আসবো না, কথা বলবো না, তাদের সমস্যাটা এখানে। সে ভাবছে এই কথাগুলো আমি বলে যাই। বিএনপি যে বিষয়গুলো বিএনপি এখনো পর্যন্ত অধ্যাদেশগুলো তোলে নাই, বিএনপি বলছে এগুলো আলোচনা করবো, এমনকি তাদেরকে আহ্বান জানিয়েছে, আসেন আমরা কমিটি করি, আমরা আলোচনা করি। আমরা এই আহ্বান জানিয়েছে। আপনি বলছেন কি, হ্যাঁ কমিটিতে আমি যাবো, 50% ভাগ দিতে হবে না, ভাগের রাজনীতি নাকি এইটা? জনগণ আপনাকে আসন দিয়েছে না? আপনার যারা অপোজিশনে আপনার সাথে আছে তাদের সাথে আপনি 77টি আসন আপনি পেয়েছেন, বিএনপি যতগুলো আসন পেয়েছে, তাই না? তো এই বিএনপির আসন অনুপাতে বিএনপি কমিটির সদস্য পাবে, আপনার আসন অনুপাতে আপনি কমিটির সদস্য পাবেন, কিন্তু আপনি সমান সমান ভাগ চাচ্ছেন। তো সমান সমান ভাগ চাইলে তো আপনার সরকারে যাওয়ার দরকার ছিল, আর সরকারে যাওয়ার জন্য তো আপনি বিএনপিকে সংস্কার বিরোধী বলেছেন, আপনি বহু কিছু বলেছেন, চাঁদাবাজ বলেছেন। যে চাঁদাবাজের গল্প আপনি সারাক্ষণ শোনান, আমি দেখলাম যে তাদের যারা সংরক্ষিত আসনের মহিলা এমপি এসে এই চাঁদাবাজের গল্প শোনাচ্ছে, কিন্তু এই চাঁদাবাজরা যে এখন এনসিপিতে ভিড়েছে সেটা বলতেছে না। আপনারা এনসিপির সাথে জোট করার আগে এনসিপিকে আপনি তো সন্তান বানিয়েছেন না, যে বাপের থেকে বাড়তে চেও না? আমরা তো দেখেছি যে ওই সময় জামাত বিএনপির মধ্যে এত তর্ক বিতর্ক ছিল না, তর্ক বিতর্ক ছিল সব থেকে বেশি এনসিপির সাথে। মানে এনসিপি বাংলাদেশের নতুন একটি বড় দল হোক, এটা আপনারা চান নাই। এই জন্য এনসিপি বাধ্য হয়ে আপনাদের এই যে আমার নিয়ে সমালোচনা গালিগালাজ কেন করছেন, যাতে করে আমি চুপ হয়ে যাই, চুপ হয়ে আপনাদের কাছে মাথা নত করি, নত স্বীকার করি। ঠিক এনসিপি এই কাজটা করেছে। আমি সর্বশেষ বলি শোনেন, এনসিপি বাংলাদেশে নতুন একটি সম্ভাবনা সৃষ্টি করেছিল, সেই সম্ভাবনাকে নষ্ট করেছে জামাত। এমনকি নাই তো এখানে না, নাই ঠিক আছে, কিন্তু উনি তো এনসিপি, উনি কি এনসিপি না? এনসিপি আর জামাত ভাই ভাই না, একই তো, আলাদা কি? উনি এনসিপি কে ডিপেন্ড করবে না কেন? যদি জামাত ইসলামকে উনি ডিপেন্ড করতে পারে, উনি একজন আইনজীবী, উনি কিন্তু জামাতের কোনো নেতা না, পদেও নাই। তো আইনজীবী হয়ে যদি উনি রাজনৈতিক বিশ্লেষক, তো মানে টকশো দেখেন, নাম দেখেন রাজনৈতিক বিশ্লেষক রেখা, তো রাজনৈতিক বিশ্লেষক মানে কি উনি বিশ্লেষণ সবার পক্ষে করবে? উনি শুধু জামাতের পক্ষে নিজের অবস্থান নিতেছে, বিশ্লেষণ কিন্তু কিছু করলো না। তাই বুঝি না। আমি আরেকটা টকশোতে ছিলাম, দেখেন সে কিন্তু ছাত্র শিবিরের মহানগর দক্ষিণ বা উত্তরের সেক্রেটারি ছিল, সাব্বির সাহেব, উনিও জানবে। সে এখন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক। আমি জামাতের কাছে, শিবিরের কাছে জানতে চাই, শিবির আহমেদ, হ্যাঁ, তো তাদের কাছে জানতে চাই, আরে আপনি প্রকাশ করেন আপনি তো গর্বিত শিবির করে, তাই না? আপনি তো গর্বিত জামাত করে, আপনার নামটা প্রকাশ করেন। কেন আপনাকে বিশ্লেষক পরিচয়ে টকশোতে আসতে হবে? আপনার নির্দিষ্ট পরিচয় দিয়ে টকশোতে আসেন। আপনি একদিকে বলেন আমি আইনজীবী, আমি শিক্ষক, আবার এসে জামাতের পক্ষে বলেন। আমরা কনফিউশনে পড়ে যাই না, ব্যক্তিগত বিষয় না, আমরা কনফিউশনে পড়ে যাই। এই জন্য ভাইয়ের প্রতি অনুরোধ করবো, আপনি শুধু জামাতের পক্ষেই বলেন। আর যদি রাজনৈতিক বিশ্লেষক হন, তাহলে আপনাকে অবশ্যই এনসিপির পক্ষে বলতে হবে, বিএনপির পক্ষে বলতে হবে। এই কাজগুলো আপনারা করছেন না। আসলে শুনেন, আমি আসলে ভাই তো খুব চমৎকার করে বললেন যে আমি তো, উনি রাজনীতি পরিচয় আসেন, তাহলে আপনারা রাজনীতি পরিচয় আসেন না কেন? পৃথিবীতে কোনো দেশ পাবেন না যেখানে মানে রাজনীতি একটা পেশা। আমাদের ভাইদের কাছে মনে হয় রাজনীতি একটা পেশা। আপনি দেখেন যতগুলো রাজনীতিবিদ আছে, এদের কোনো নিজস্ব করে পেশা নেই, এর রাজনীতিও তো ওদের পেশা, এদের আয় ইনকাম সব কিছু। কিরে ভাই, আপনি তো পৃথিবীতে যত পেশা আছে, আপনি পেশা তালিকা দেখেন, পেশা তালিকার মধ্যে কোনো পেশার তালিকায় আপনি রাজনীতি পাবেন? রাজনীতি তো পেশা না। আপনি নিজস্ব একটা পেশা থাকবে, এরপরে আপনি রাজনীতি পছন্দ করতে পারেন, রাজনীতি দল করতে পারেন, কিন্তু আগে তো আপনার একটা পেশা লাগবে। আপনি যত দেখবেন সবাই নেতা, কিন্তু কারো কোনো পেশা নাই। জামাত শিবির এটা করেন, জামাত শিবির প্রত্যেকে একটা পেশা ওন করে, সে পেশাই মর্যাদা দিয়ে পছন্দ করে। আর বিএনপির রাজনীতিতে হচ্ছে আমাকে রাজনীতি আমার একটা পেশা, আমাকে ওন করতে হবে, আমাকে দেখাইতে হবে আমি নেতা, আমি এটা নেতা সেটা। আমার কোনো পোস্ট না থাকলেও আমি নেতা। আমার ভাইয়ের কোনো পোস্ট আছে কিনা আমি জানি না, ভিন্ন বিষয়। এটা ভিন্ন বিষয়, এটা ভিন্ন বিষয়, কিন্তু এটা তো আমার পেশা না। আমার পেশা না, আমার পেশা, আমি আইনজীবী, আমার পেশা। আপনি দেখেন পৃথিবীতে পাগল এবং বাচ্চা ছাড়া কেউ নিরপেক্ষ না, প্রত্যেকের একটা পক্ষ আছে। প্রত্যেকে, আপনি উপস্থাপক, আমি আপনাকে বলবো না যে আপনি সম্পূর্ণ নিরপেক্ষ, কখনো বলবো না, কারণ আপনারও একটা পক্ষ পছন্দ থাকতেই পারে। আমি বলবো এটা দোষ, কারণ এটা আপনার পছন্দ থাকতে পারে, যে কোনো একদিকে আপনার পছন্দ থাকতে পারে, কিন্তু আপনি যখন পেশা আসবেন তখন আপনার নিরপেক্ষতা, আপনি ভূমিকা পালন করেন। সেম আমার একটা পছন্দ থাকতে পারে, আমার একটা দলকে আমি পছন্দ করতে, কিন্তু আমি এটাকে পেশা হিসেবে কেন উত্থাপন করব? কারণ আমি কখন পেশা হিসেবে উত্থাপন করব? আপনি দেখবেন বিএনপি রাজনীতিটা হচ্ছে ব্যানার সর্বোচ্চ, সব জায়গায় এই কোনো পোস্ট নাই, তারপরে লিখবে অমুক নেতা। কেন লিখলে কি সুবিধা? কারণ ব্যবসায়ীরা দেখবে অমুক নেতা, তার মানে কোনো প্রবলেম হলে তার কাছে যাব। আর সে ওই যে রাজনীতি নেতা, সে যে পরিচয়টা ওন করছে, সে হচ্ছে তার কোনো টাকা পয়সা বা যে চাঁদাবাজির কথা বিষয় আছে, প্রয়োজন হলে সে যাবে, এই জন্য সে ব্যানার লাগায়। এমন কথা হচ্ছে, আপনাকে তো রাজনীতির পেশায় না, আমাদের দেশের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস
সবচেয়ে আমি মনে করি পেশাবিহীন রাজনীতিবিদ লাইসেন্সপত্র চাঁদাবাজ, এটা একবার কোর্টে আনকোট করে আমি বলছি। খুব ভয়ঙ্কর জিনিস, এটা খুব ভয়ঙ্কর জিনিস। আপনাকে পেশা রাখতে হবে। আমাদের দেশের এই রাজনীতি অধপতনের কারণ হচ্ছে আমাদের রাজনীতিবিদদের পেশা নাই। আমি মনে করি প্রত্যেকের পেশাকে ওন করতে হবে। আপনি পেশা ওন করবেন, এরপর আপনি পছন্দ, আপনি নেতা হবেন, কোনো সমস্যা নেই, আপনি ওন করেন। কিন্তু আপনাকে তো ওন করতে, আপনাকে তো আগে আপনার আয় রোজগার, আপনার পরিবার আছে, আপনার সন্তান আছে, আপনাকে এটা করে তারপরে। আমাদের রাজনীতিতে এমন একটা অবস্থায় চলে গেছে। আপনি দেখেন ছাত্রদলের যে যারা কেন্দ্রীয় কমিটিতে আছে, এদের এক একজনের 40-42 বছর বয়স, কিন্তু বিবাহিত, কিন্তু প্রকাশ করতে পারে না। এটার মতো দুর্ভাগা, এটার মতো কষ্ট, এটার মতো কষ্ট, মানে প্রত্যেকের বাচ্চা আছে 2-3টা, কিন্তু বলতে পারে না কাউকে। আমার এক নেতা দেখেছি, সে বিয়ের অনুষ্ঠান করছে, আমি বলতে ভাই আমাকে দাওয়াত দিলেন, ভাই রাজনীতি করি তো, বিয়ে তো প্রকাশ করা যাবে না। কি রে ভাই, মানে আপনি প্রকাশ করতে পারবেন না, কিন্তু আপনি 40 বছর 42 বছর যে ত্যাগ, আমি মনে করি এদেরকে অ্যাওয়ার্ড দেওয়া দরকার, যে তাদের ত্যাগ করবান, যে তারা 40 বছর 42 বছর এই যে মানে অনেকে বিবাহ করে নাই, অনেকে আছে অবিবাহিত, কিন্তু এই যে রাজনীতির প্রতি স্যাক্রিফাইস, যে আমার এই পোস্ট থাকতে হবে, আমার বাচ্চা আছে, আমার বিবাহিত অবিবাহিত, মানে তারা বিরোধী দলের রাজনীতি করছে, জেল জুলুম খাটছে। আচ্ছা ভাই, বিরোধী দল রাজনীতি করবেন, আপনি এমন নিয়ম রাখবেন কেন যে আপনি বিয়ে করলে আপনি ছাত্রদলের পোস্ট পাবেন না, আপনি ছাত্রলীগের, আমি শেষ করি, ছাত্রলীগের পোস্ট পাবেন, ডাক্তারি কোথায় তাহলে এই জিনিসটা কেন? মানে আপনার, আমি তো ডাক্তার, ডাক্তারি কোথায় করে? এবার আসি, আমি বলি, বলেন। আপনি শুনবেন? হ্যাঁ বলেন। উনি একজন বিসিএস ক্যাডার ছিলেন, জি, উনি বিসিএস ক্যাডার ছিলেন, হেলথে বিসিএস ক্যাডার ছিলেন। আচ্ছা। তারপরে উনি এটা শেষ করে, তারপরে উনি রাজনীতি, যখন রাজনীতি ওনাকে করেছে, রাজনীতিতে আসছেন, রাজনীতি এসে উনি হসপিটাল বিজনেস শুরু করেছেন। জি, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। এই যে আপনারা আগে উনি ডাক্তার ছিলেন, পরবর্তীতে উনি ব্যবসাকে, এই ব্যবসা এবং সাথে রাজনীতি করছেন। টকশোতে বিতর্ক করেন, জি, বিএনপি জামাত, আবার সংসদে গিয়েও বিতর্ক হয়, এবং স্বতন্ত্র একজন সংসদ সদস্য রুমিন ফারহানা বলছেন যে এই যে জামাত বিএনপির যে বিপরীতমুখী অবস্থান বা বিরোধিতা, এটি আসলে বলছেন যে আমরা আর মামুরার মতো অবস্থা। আসলে কি তাই? মানে ভেতরে ভেতরে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, দেখেন মানুষকে দেখাতে হয়। তিনি বলছেন, আমি একটু ব্যাখ্যা করি। বাংলাদেশে বিএনপি বড় একটি দল, আওয়ামী লীগ অবশ্যই বড় একটি দল ছিল, যেহেতু তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, পরবর্তীতে অধ্যাদেশ আকারে আইন হিসেবে পাশও হয়েছে। এজন্য এখন রাজনীতিতে এক ধরনের ভারসাম্যহীনতা সৃষ্টি হয়েছে। জামাত ইসলাম তো আসলে অপোজিশন হিসেবে পারফেক্ট না, যেটা মামুন ভাই হয়তো এইখানে স্বীকার যাবেন না, টকশোটা শেষ হলে তিনি স্বীকার যাবেন। তিনি আরেকটা টকশোতে বলেছিলেন জামাতের উচিত, আমার সাথে ছিলেন, যে আসনগুলো জামাতের জন্য নিশ্চিত সেখানে উপনির্বাচন দেওয়া। তিনি টকশোতে ভালো কথা বলছেন, ডিবেট করছেন, আই স্যালুট, আই রেসপেক্ট। কিন্তু এরকম কথা বলার লোক সংসদে জামাতের কয়জন আছে? তো এই কারণেই রুমিন ফারহানা আপা তিনি একবার বলেছিলেন যে না, এনসিপি ভোকাল, কিন্তু জামাতের সেই ধরনের ভয়েস আমরা দেখছি না। এটা তো আসলে আক্ষেপ যে আপনি অপোজিশনের দায়িত্ব নিয়েছেন, বিশাল দায়িত্ব, কিন্তু মানে যেন তেন দায়িত্ব না, এটা বিশাল একটা ব্যাপার। মানে অপোজিশন আপনি, মানে মানুষ কি মনে করে, বিদেশিরা কি মনে করে, এইবার যে সরকারে অপোজিশন মানে ও পরবর্তীতে সরকারে যাবে, কারণ বিশাল ব্যাপার না? সেই অপোজিশন আপনি ভূমিকা রাখতে পারছেন না। আপনি মানে যখন জনাব সালাউদ্দিন আহমেদ মানে নানান বিষয়ে আইন নিয়ে, সংবিধানের কথা বলছে, আপনি বলছেন কেন মাননীয় প্রধানমন্ত্রীর পাশে স্বরাষ্ট্রমন্ত্রী বসেন? ভাই এটা কোনো আলাপ হইলো? এটা কোনো কথা হইলো? এরপর আমরা দেখেছি, হ্যাঁ দেখেন, আমরা যেটা অন্যান্য ভিডিওতে দেখলাম যে হ্যাঁ জামাতের 2-1 এমপি তারা একটু তর্ক বিতর্ক করে পরবর্তীতে এসে আবার মানে বিএনপির এমপিদের কাছে এক ধরনের নতজানু হয়। এই দৃশ্যগুলো রুমিন ফারহানা আপা দেখেছে, আপনারা যারা সাংবাদিকরা আপনারাও দেখেছেন। এই জন্য জনগণ মনে করছে যে অপোজিশন হিসেবে জামাত ইসলাম পারফেক্ট না, এনসিপি কিছুটা হলেও ভূমিকা রাখতে পারছে। ওই যে বললাম রাজনৈতিক ভারসাম্যহীনতা, তার মানে কি? তার মানে এখন একটা শক্ত অপোজিশনের এক ধরনের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে রয়েছে, সেই শূন্যতা জামাত পূরণ করতে পারবে কি আমি জানি না। আর সর্বশেষ বলি, শোনেন, এই যে রাষ্ট্রপতি বিএনপি সরায়নি, আরে জামাত এবং এনসিপি সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়েছিল জামাত এবং এনসিপি ক্ষমতায় যাক এবং বিএনপি তারা বিরোধী দল হোক। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের চাওয়া ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের চাওয়া ছিল। যার প্রমাণটা কি জানেন? যার প্রমাণটা তিনি নিজেই বললেন যে এই ছাত্রদের অনেকে পরবর্তীতে মন্ত্রী হবে। আপনি সরকার গঠন না করলে মন্ত্রী হতে পারেন? তার কিন্তু এই ধরনের ডিজাইন ছিল, কিন্তু এদেশের জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে। বিএনপি দেশ পরিচালনায় পারফেক্ট, বিএনপি অতীতে দেশ চালিয়েছে, এই কারণে এই সংকটময় মুহূর্তে কে পারফেক্ট? একমাত্র বিএনপি। এই জন্য বিএনপিকে ভোট দিয়েছে। জামাত ইসলাম আগামীতে, শোনেন, এইবার যে আসনগুলো পেয়েছে, শেষ তো, এইবার যে আসনগুলো পেয়েছে,
আগামীতে এতগুলো আসন পায় কিনা সেটা নিয়ে সন্দেহ আমি সংশয় on the আছে। point- কারণ on the point কারণ একটু তারা বলে- যে on the point তারা একটু যে বলে শেষ ধরনের করি। রাসেল ভাই বিতর্ক শেষ করেন। সংকট সৃষ্টি করেছে, on the এই point কারণে বলে- আওয়ামী লীগ on the ফিরে আসার point- সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। অন দ্য পয়েন্ট ওনাদের বলেন। থামানো খুব কঠিন, সরকারি দল না, এই জন্য এটা থামানো খুব কঠিন। দেখেন, ওনারা বলে জামাত অপোজিশনে ব্যর্থ। জামাত অপোজিশনে ব্যর্থ কেন জানেন? কারণ ওনারা মনে করেন ইতিপূর্বে যত সংসদ ছিল, সরকারি দল বিরোধী দল, দুই দল তার দলের প্রধানকে তেলামি করতো, ব্যাপক তেলামি, মানে 5 মিনিটে 3 মিনিট বক্তব্য দিচ্ছে তেলামি নিয়ে। জামাত এখন তার দলীয় প্রধানকে তেলামি করে না, এই জন্য ওনাদের আর ভালো লাগে না, ওনাদের এই পরিবারতন্ত্রকে ওন করে না, এই জন্য ওনাদের এখন আর বিরোধী দল হিসেবে, কারণ যারা এতদিন পর্যন্ত পরিবারতন্ত্র, তার সাথে আপনি জোট করলেন কেন? 54 বছর তাদের দেখে নেতৃত্বে জোট আমি শেষ করি, করলেন কেন? না, আপনি 54 বলেন, বছর পরিবারতন্ত্র ভালো দেখে লাগে না, আসছে, জোট তো করতে ভালো লাগে, 54 বছর ক্ষমতা দেখে- পাইতে ভালো লাগে, এই মন্ত্রী দেখছেন, সমিতি ভালো এই তো বাক স্বাধীনতার অবস্থা দেখছেন। এখন এই যে 54 বছর ওনারা দেখেছেন একরকম সংসদ, এখন ভিন্ন সংসদ দেখছে। আগে ওনারা বিরোধী দল মনে করতো বিরোধী দল মানে হরতাল দিবে, প্রথম দিনে হরতাল দিবে, বিরোধী দল মানে ওয়াকআউট করে আর সংসদে ঢুকবে না। এখন যে বিরোধী দল তারা হরতাল দিচ্ছে না, তো এখন হুমকিও বিরোধী দল দিচ্ছেন। আরে ওয়াকআউট হরতাল করলো, দেওয়ার ক্ষমতা আছে আবার আপনার, দেন তো, ওয়াকআউট করলো, জনগণ আবার নামে ভিতরে কিনা? ঢুকছে। এই হরতাল যে ডাক দেন। এটা ওনাদের ভালো লাগছে না। এখন ডাক এই দিয়ে কথা- এই জনগণ তো- নামে কিনা দেখতে চাই। এই তো বলছেন কথা না, নিতে 16 পারবে দিনের না তো, সরকার ফেলিয়ে কথা- দেবেন। দেখেন, আপনি 16 দিনের ওনারা সরকার ফেলান তো আগে দেখি। বিরোধী দল মনে করতো কি জানেন, বিরোধী দল ওনারা মনে করতো বিরোধী দল মানে হচ্ছে সবসময় সরকারের সমালোচনা করবে, কিন্তু এখন দেখতেছি বিরোধী দল বাইরে এসে জনকল্যাণমূলক কাজ করছে, যে কাজটা সরকারের কাজ করার কথা সেটা বিরোধী দল করছে। এটা ওনাদের আর ভালো লাগছে না, কারণ ওনারা মনে করে এটা তো করবে সরকারি দল, এটা বিরোধী দল কেন করবে? বিরোধী দল কার তো হরতাল করা, বিরোধী দল কার তো ওয়াকআউট করা, বিরোধী দল কার তো আপনারা গালি দেওয়া, হরতাল কিন্তু জামাত ডাকলে সেটা করছে না। জামাত পাবলিক নাম তো না ক্রিটিসিজম ভাই। করছে, জামাত দেখছেন তো, বিভিন্ন জায়গায় গণঅভ্যুত্থানে ক্রিটিসিজম বহু করছে। criticism, মানুষ তো কারণ নামে আপনি নাই। যদি ক্রিটিসিজম, আপনি জানেন আমাদের পার্লামেন্টারি, ব্রিটিশ পার্লামেন্টে একটা ধারা আছে, এটা লয়াল অপোজিশন। লয়াল অপোজিশন মানে হচ্ছে আপনি যখন যত বেশি পৃথিবীর অনেক দেশ আছে যারা শুধুমাত্র বিভিন্ন সরকারের পলিসি নিয়ে ক্রিটিসিজম করার জন্য ফান্ড তৈরি করে, ক্রিটিসিজম করার জন্য। জামাত ক্রিটিসিজম করছে, এটা ওনাদের সহ্য হচ্ছে না। ওনাদের দরকার হচ্ছে ওই সেই জাতীয় পার্টি বা তার গৃহপালিত যে এই বিরোধী দল লাগবে, সবসময় আপনার পক্ষে কথা অনেক- লাগবে, জামাত আপনার তখন সমালোচনা ভালো করলে লাগবে। সমস্যা নাই, অনেক- সমালোচনা অনেক করছে না, কথা জামাত হলো। ষড়যন্ত্র করছে, কথা জামাতের হলো, সমস্যা আমাদের ষড়যন্ত্র।